জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি আফনান অপসরা। নৈতিক স্থলনের দায়ে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়। এদিকে এই ঘটনায় জামায়াত নেতার এমপি পদ বাতিল হতে পারে এ বিষয়ে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। বিকেলে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরে বিবৃতিতে জানানো হয় বহিষ্কারের বিষয়। উল্লেখ করা হয় গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্থলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী জামায়াতের এমন সিদ্ধান্ত। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। এদিকে সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে বহিষ্কার হলেই এমপি পদ বাতিল হওয়ার নিয়ম নেই। তবে এমন ঘটনায় ইসির পরামর্শ চাওয়া হলে পদ থাকা না থাকার সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আছে নির্বাচন কমিশনের। এর আগে সকালে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শ্যামনগর পৌর সদরের জেসি কমপ্লেক্স চত্বর থেকে বিক্ষোভ মিছিল হয়। পরে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেস ক্লাব চত্বরে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা কেলেঙ্কারির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান। ঘন্টা অতিবাহিত হয়েছে উনি রামলীলায়। আগামী ৪৮ দিনের মধ্যে জ্বালানি তেলের সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। সম্প্রতি জ্বালানির সংকট নিয়ে ছড়িয়ে পড়া খবরের কোনো ভিত্তি নেই বলেও জানান জ্বালানির যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রোল, ২৫ দিনের ফার্নেস অয়েল এবং ২০ দিনের জেট ফুয়েল মজুদ রয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে ৩১ জুলাইয়ের মধ্যে দেশে আসছে আরও ১,৮০,০০০ টন ডিজেল। এছাড়া আগামী আগস্ট মাসে আরও 2,40,০০০ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা বা যুদ্ধ পরিস্থিতি নিয়েও কোনো উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়। সম্প্রতি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় গ্যাসের সাময়িক সমস্যা তৈরি হয়েছে। তবে মেরামতের কাজ চলছে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি। আমরা লক্ষ্য করছি যে আমরা শুধু কেবল এটার ভিকটিমই হতে পারি। কোনো রকম সংকট আমাদের কাছে এই মুহূর্তে নেই। আমাদের আজকের দিনে অকটেন আছে ৩৬ দিনের, পেট্রোল আছে ২০ দিনের, ফার্নেস অয়েল আছে 25 দিনের এবং জেট ফুয়েল আছে 20 দিন। ফলে নর্মালি আমাদের যা থাকার কথা তার চেয়ে অনেক বেশি। আর আমাদের সাপ্লাই চেইনে পর্যাপ্ত সাপ্লাই চেইন আছে আমাদের, যেটা দিয়ে আমাদের আগামী জুলাই আগস্ট মাস পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। দেশে ১৭০০ মিলিয়ন ঘনফুট চাহিদার মধ্যে ২০০ মিলিয়ন গ্যাসের সংকট রয়েছে বলে জানিয়েছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক বৈঠকে একথা বলেন তিনি। জ্বালানি মন্ত্রী বলেন, সংকটে মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো সহ নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। জবাবদিহিতা নিশ্চিতে খুচরা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতের হাত ছেড়ে দেওয়া চায় সরকার। টোটাল ফ্র্যাঞ্চাইজ এরিয়ার মধ্যে আমার ১২-১৩টা জেলা আছে, যতগুলো ইন্ডাস্ট্রি আছে সেগুলোকে যদি আমি স্মুথলি অপারেট করতে চাই, আমার গ্যাসের ডিমান্ড হচ্ছে ২২০০ মিলিয়ন কিউবিক ফিট। তো সেই জায়গার মধ্যে আমি যদি ১৭০০ পাই তাহলে স্মুথলি মোটামুটি চালাতে পারি। এখন যদি আজকে যদি দেখেন, এই সকালে মিটিং করে আসলাম, একটা এলএনজি টার্মিনাল বন্ধ, স্পেশালি গাজীপুর এরিয়াটা খুবই গ্যাস ক্রাইসিস চলছে। আমি যদি এইভাবে যেতে পারি, যদি আর আমাদের এন্টারপ্রেনার যে আগে আসে, যদি এখানে আমি গভর্নমেন্টের কাছে রাখছি না, এই জন্যই গভর্নমেন্ট নিলে বকেয়া থাকে ৬৯,০০০ কোটি টাকা অলরেডি বকেয়া আছে আপনাদের। তো সেই জন্য দিচ্ছে প্রাইভেট টু প্রাইভেট।
চীনের অর্থায়নে নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ ৮০% শেষ হওয়ার পরও ব্যয় ১,৫৪% বাড়ানো হয়েছে। টাকার হিসেবে খরচ বেড়েছে ৯,৪৯২ কোটি ৬৩ লাখ টাকা। বুধবার সংশোধিত প্রকল্প প্রস্তাবটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন পায়। এদিন একনেক সভায় ৮ প্রকল্প অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও খরচ কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বুধবার একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকটি প্রকল্প প্রতিনিয়ত মনিটরিং করে ড্যাশবোর্ড তৈরি করছে সরকার। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের চলমান ধারাকে সবসময় পর্যবেক্ষণ করছে সরকার। কেন এই দীর্ঘসূত্রিতা করেছেন এবং সেই কমিটি ইতিমধ্যে 2টি বৈঠক করেছে। আগামীকালকে এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প গ্রহণ প্রক্রিয়া, প্রকল্পের অর্থায়ন, অর্থ যে ব্যয় হচ্ছে তার যে পুরো প্রক্রিয়া এবং যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয় সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন এবং সেই বিষয়গুলো আজকের সভাতেও প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে নানা ডাইরেক্টিভস আছে, অবজারভেশন আছে। ঢাকা আশুলিয়া যে প্রকল্পের খরচটা এখন বৃদ্ধি পেয়েছে দুটো কারণে। একটা হচ্ছে যে মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। সেই ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট, ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। পোশাক খাতে সংকট সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার। এই খাতে জ্বালানি সংকট সমাধান নেওয়া উদ্যোগ 1 বছরের মধ্যে দৃশ্যমান হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। যে সমস্যাগুলো সমাধান হওয়া দরকার এটা আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হলো লং টার্ম যে সমস্যার সমাধান, আর হলো শর্ট টার্ম যেটা আমরা চাই ইমিডিয়েটলি সলভ হয়ে যায়। জ্বালানি নিয়ে আমরা কথা বলেছি। উনি বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে জ্বালানি ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে সেটা দৃশ্যমান হবে 1 বছরের মধ্যে। শর্ট টার্ম সলিউশনে জ্বালানির ক্ষেত্রে মালয়েশিয়ার সাথে একটা চুক্তি হবে। মালয়েশিয়াতে ছোট করে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে জ্বালানি অর্থাৎ এলএনজির সরবরাহ করা হয়। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA সভাপতি শওকত আজিজ রাসেল। অভিযোগ করেন টেক্সটাইল খাতের সমস্যাগুলো অনেক পুরনো বা আগের কোনো সরকারই সমাধান করেনি। বলেন, নানা পদক্ষেপ নেওয়ার পরেও আনুমানিক 1.5 বছর সময় লাগতে পারে এই সমস্যাগুলোর সমাধানে। উদ্যোক্তারা সরকারকে এই সময় দিবে বলেও জানান BTMA সভাপতি। সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন এটা কি আরও কীভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। আমরা মনে করি যে হ্যাঁ, সেক্টরটা ঘুরে দাঁড়াতে পারবে সরকারের যদি সুনজর থাকে এবং আমরা এখন পর্যন্ত তাই দেখছি। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব পুনর্মূল্যায়ন করতে কমিটি করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব সভাপতি জানান, আবাসন খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীকে 6টি প্রস্তাব দিয়েছে রিহ্যাব। ড্যাব সংস্কারের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান ড্যাবের মাধ্যমে দেশের আবাসন সংকট মেটানো সম্ভব না। প্রধানমন্ত্রীকে সুউচ্চ ভবন নিয়ে আগ্রহ বাড়াতে পরামর্শ দেন রিহ্যাব নেতারা। বর্তমান রেজিস্ট্রেশন ফি অনেক বেশি হওয়ায় তা কমিয়ে 5% করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া রাজুক যাতে নিজেই কোনো আবাসন ব্যবসায় না জড়ায় সেই আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের রেজিস্ট্রেশন খরচটা ল্যান্ডের যে একটা হচ্ছে হয়রানি হয়, আমাদের যারা ডেভেলপার আছেন তাদের হয়রানি হয়, কষ্ট হয় এবং সেখানে যে রেজিস্ট্রেশন ফিটা এটা আসলে অস্বাভাবিক বেশি। আমরা এক্সাম্পল দিয়েছি যে এশিয়াতে যে বিভিন্ন দেশের কথা বলেছি, সারাউন্ডিং দেশে চায়না, তারপর মালয়েশিয়া,
তারপর থাইল্যান্ড, সেখানে 5% বেশি নাই। সো আমাদের দেশে এটা বেশি। তো এইটাকে কীভাবে অ্যাডজাস্ট করা যায় আমরা এটা বলেছি। আমরা বলেছি এটা কমালেও রাষ্ট্রের আয় কমবে না, কারণ এখন মানুষ বেশি হওয়ার কারণে বিভিন্ন কারণে কিন্তু রেজিস্ট্রেশন করে না, হয় পাওয়ার নিয়ে রাখে অথবা দেরি করে। তো কিন্তু এটা যদি 5% করা তাহলে কিন্তু সবাই রেজিস্ট্রি করবে, আলটিমেট রাষ্ট্রের কিন্তু ইনকাম কিন্তু কমবে না। চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে বেইজিং। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে এ কথা বলেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ঐতিহাসিক ঘটনা। দুদেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এই সফর ভূমিকা রাখবে। এই সময় রাষ্ট্রদূত বাংলাদেশ রেড ক্রিসেন্টের মাধ্যমে বন্যা দুর্গত এলাকার জন্য $1 লাখ মানবিক সহায়তা তুলে দেন। তিনি বলেন, বাংলাদেশের সাথে চীনের সুসম্পর্কের নিদর্শন হিসেবে মানবিক সহায়তায় অংশ নিয়েছে চীন। Last month, Honorable Prime Minister Tareq Rahman successfully visited China. It is a historical visit during which the leaders of our two countries reached important consensus to jointly building a China-Bangladesh community with a shared future in the new era. This emergency assistance is a concrete implementation of the consensus on improving people's livelihood and a genuine practice of building the Chinese-Bangladesh community with a shared future. বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করল হাব। 3টির মধ্যে সর্বোচ্চ প্যাকেজ 7,91,000, সর্বনিম্ন 5,13,000 টাকা। গেল বছর বেসরকারি বিশেষ হজ প্যাকেজ ছিল 7,50,000 টাকা, যা এবছর করা হয়েছে 7,91,060 টাকা। বেসরকারি 2026-এ এই সাধারণ হজ প্যাকেজ ছিল 5,50,000 টাকা, যা এবছর 5,95,580 টাকা, যা গত বছরের চেয়ে 45,000 টাকা বাড়তি। এছাড়া গত বছর সাশ্রয়ী হজ প্যাকেজ ছিল 5,10,000 টাকা, যা এবার 5,13,545 টাকা। 15 বছরের নিচে কোনো ব্যক্তি এবছর হজে অংশ নিতে পারবেন না বলেও জানিয়েছে হাব। বিমান ভাড়া 1,30,000 টাকা নির্ধারণ করা হয়। প্যাকেজগুলো আমরা মনে করি অত্যন্ত সুন্দর এবং বাস্তব ভিত্তিক হয়েছে। এটি হজযাত্রীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য আমরা এই প্যাকেজগুলো তৈরি করেছি। আমাদের প্যাকেজেতে আপনারা দেখেছেন যে হারাম শরীফ থেকে সবচেয়ে কম দূরত্বে 600 মিটারের মধ্যে হোটেল থাকবে এবং সরকারের এই ধরনের কোনো প্যাকেজ নেই। এই বছর বিমান ভাড়া 1,30,000 টাকা নির্ধারণ করা হয়, যা গত বছরের তুলনায় 24,830 টাকা কম। প্যাকেজের সমুদয় মূল্য ই হজে বাউচার তৈরির মাধ্যমে 3 ধাপে পরিশোধ করতে হবে, নতুবা হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন থেকে বঞ্চিত হবেন। আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে জনপ্রতিনিধিদের। বুধবার বিকেলে রাজধানীর বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি একথা বলেন। আপনাদের কিন্তু নির্বাচন আসছে, আমি আপনাদের বলছি, আমরা এই বছরে না হোক সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং এই পরে নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না, অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। কর্তৃত্ববাদী শাসনের পথে গণরায় একমাত্র বাধা, তাই বিএনপি এটিকে পাশ কাটিয়ে চলতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, জুলাই সনদের গুরুত্বপূর্ণ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে গণরায় বাস্তবায়ন থেকে সরে এসেছে দলটি। বিকেলে রাজধানীতে আইনজীবী ঐক্য পরিষদ সেমিনারে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের মাধ্যমে জনগণের দেয়া রায় বাস্তবায়নের পরিবর্তে একটি বিশেষ কমিটি গঠন করে জনমনে বিভ্রান্তি তৈরি করেছে বিএনপি। জুলাই সনদের ভিত্তিতে হওয়া গণভোটকে
অবৈধ বলা হলে সেই প্রক্রিয়ায় গঠিত সরকারের মন্ত্রীরাও বৈধতা হারাবে বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার। বিভিন্ন কমিটি ও প্রতিষ্ঠানে বিএনপির প্রভাবের অভিযোগ তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, মুখে সবার আগে বাংলাদেশ বলা হলেও বাস্তবে তাদের অগ্রাধিকার দলীয় স্বার্থ। শাসনের জন্য বিএনপি হয়তো সেই কর্তৃত্ববাদী শাসনের দিকেই যেতে চায়। জুলাই সনদ তার পক্ষে সবচেয়ে বড় বাধা। ওনারা জুলাই সনদ মানবেন বলেন, কিন্তু একদিনও কিন্তু আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী একদিনও বলেনি যে আমরা গণভোটের গণরায় মেনে নেব। তাহলে এই আদেশ যদি অবৈধ হয় তাহলে আপনার মন্ত্রিত্ব অবৈধ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উই রিভল্ট ঘোষণার মধ্য দিয়ে গণমানুষের সংগ্রাম মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয়েছিল বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করে দেশের জনগণকে এক ছাতার নিচে এনেছেন। শুধুমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে মানুষ রাষ্ট্রের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছে বলেও জানান তথ্যমন্ত্রী। নির্বাচিত এমপি আমার অত্যন্ত স্নেহাস্পদ মাননীয় সংসদ, আমি মেজর জিয়া বলছি, উই রিভোল্ট। এই কথা বলার মধ্য দিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর বাঙালি সামরিক কর্মকর্তার এক কণ্ঠস্বর শোনা গিয়েছিল, যা ব্যর্থ রাজনৈতিক সংগ্রামকে রূপান্তরিত যুদ্ধের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে নেতৃত্ব দিয়েছিল। কেননা রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক পর্ব যখন এক্সস্টেড হবে, তা যদি যুদ্ধে প্রবেশ করতে বাধ্য হয়, তাহলে কি করতে হবে তা রাজনৈতিক নেতৃত্ব কিন্তু বলতে পারেনি। মেজর জিয়া তার ব্যক্তিগত সততা, ব্যক্তিগত দেশপ্রেম, ব্যক্তিগত নিষ্ঠা, ব্যক্তিগত সাহস এবং তার যে ইন্টিগ্রিটি, নিশ্ছিদ্র যে সততা, তার উপরে দাঁড়িয়েই কিন্তু তিনি সেদিন তাৎক্ষণিকভাবেই সিদ্ধান্ত নিয়েছিলেন, উই রিভোল্ট। বাংলাদেশের সংস্কার ব্যবস্থাকে জোরালোভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে বিএনপির সঙ্গে নেগোসিয়েশন করবেন বলে এনসিপির নেতাদের আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বুধবার দুপুরে বাংলা মোটরে এনসিপির নিজস্ব কার্যালয়ে মার্কিন দূতাবাসের ৩ প্রতিনিধির সাথে বৈঠকের পর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানান, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে। এই চুক্তি সম্পাদনের আগে এনসিপির সাথে মার্কিন দূতাবাসের কারোর সাথে আলোচনা হয়নি বলেও জানান তিনি। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেটি বিবেচনা দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে বলেও জানান সজীব ভুঁইয়া। জুলাই সনদ বাস্তবায়নে দলের রূপরেখা মার্কিন প্রতিনিধি দলের কাছে উপস্থাপন করে এনসিপি। এ সময় সনদ বাস্তবায়ন ও সংস্কার সমর্থন করলেও রাজনৈতিক সংলাপে গুরুত্ব দেন মার্কিন রাষ্ট্রদূত। কিছু কিছু জায়গায় আপনারা জানেন যে ইউএস সহ বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মতাদর্শ থাকে, বোঝাপড়া থাকে। তো রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন এবং তারা এটার জন্য সরকার দল জামাতে ইসলামী এবং সবার সাথেই তারা এক ধরনের নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন আর কি, এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী দুর্যোগের কারণে দেশে প্রায় ৪৯,৬০,০০০ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির বাংলাদেশ চিফ অফ মিশন ডক্টর লরা টম বনত। সকালে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি। লরা টম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। আগামীতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়বে। তাই বাংলাদেশ সরকারকে একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। দুর্যোগপ্রবণ এলাকায় সক্ষমতা বাড়াতে হবে। এক্ষেত্রে IOM বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন লরা টম। এ সময় তিনি চট্টগ্রাম ও কক্সবাজারে ১,০০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেন।
The monsoon rains and as well the flooding that is affecting all of Bangladesh. IOM is extremely concerned about the affected families and communities. I know very much that all of the communities here that have been affected by the floods have lost so much. They've lost their house, they've lost their belongings, and it's a very scary moment when you lose everything. প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার বিকালে সচিবালয়ে এই সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্য সহ পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, দিক নির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। দেশের বিভিন্ন নদ নদীতে আবারও বাড়ছে পানি। উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও উপকূলীয় জেলাগুলোতে নতুন করে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও নদী ভাঙনের শঙ্কা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বেড়ে চর ও নিম্নাঞ্চলের ফসল পানিতে ডুবে গেছে। জেলার অন্তত ৪৫টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন ঠেকাতে ২৫টি পয়েন্টে জিওব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। তবে নীলফামারীতে কমতে শুরু করেছে তিস্তা ও এর শাখা নদীগুলোর পানি। অন্যদিকে পটুয়াখালীতে অব্যাহত বৃষ্টিতে নদীর পানি কিছুটা বেড়েছে। ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় নদী ভাঙনে ইতোমধ্যে ৩ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদী রক্ষা বাঁধের ৬০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। বন্ধ রয়েছে একটি সড়কে যান চলাচল। উজানের বৃষ্টিপাত ও নদীর পানি প্রবাহের ওপরই নির্ভর করছে আগামী দিনের পরিস্থিতি, বলছেন সংশ্লিষ্টরা। মনে হচ্ছে যে আমরা ঘর দুয়ার ভাঙে নিয়ে গেছি, এখন কোথায় থাকবো, কি করবো, দিশেহারা হচ্ছি। ভিটে বাড়ি আমাদের নদীর মধ্যে, মনে করেন এই সাইডে নদীর মধ্যে এখানে আমার ১০-১২ বিঘা জমি ছিল। বর্ষালায় ১৫ দিন ধরে বৃষ্টির বেনে কোনো কাজকর্ম করতে পারি না। যদি রাস্তা ভাঙে তাহলে আমাদের হয়তো আমাদের বাড়িঘর বিলীন হয়ে যাবে। সাভারের উত্তর রাজাসন এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। দুপুরে তিনি এ কাজের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে সড়ক তলিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় ড্রেনেজ ব্যবস্থা সচল করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা। নজরুল ইসলাম বলেন, জলাবদ্ধতা সহ এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা পর্যায়ক্রমে সমাধানে কাজ করা হবে। দ্রুত সংস্কার কাজ শেষ হলে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা সংশ্লিষ্টদের। হাম সংক্রমণে বিশ্বের শীর্ষে রয়েছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, গেল মে মাস পর্যন্ত ৬ মাসে বাংলাদেশে ৪২,১৭৪ জন রোগী হামে আক্রান্ত হয়েছে। এদিকে চলতি বছর ১৫ মার্চ থেকে গত ৬ মাসে দেশে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে। আর বুধবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে শনাক্ত হওয়া হাম রোগী ৯৫ জন, আর উপসর্গের মৃত্যু হয়েছে ৭০৮ জনের। গেল ২৪ ঘন্টায় নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯০৪ জনের। এ সময় নিশ্চিত শনাক্ত হয়েছেন ১৩৩ জন। এখন পর্যন্ত হাম উপসর্গে মোট আক্রান্ত হয়েছেন ১,২০,০০০, আর নিশ্চিত হামে রোগীর সংখ্যা ১৪,০০০-এর বেশি। সিলেটের ২টি হাসপাতাল ও একটি ফার্মাসিতে অভিযান পরিচালনা করে মোট ৩০,০০০ টাকা জরিমানা করে জেলা প্রশাসন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠির ভিত্তিতে মেয়াদ উত্তীর্ণ, লাইসেন্সবিহীন ও অনুমোদনহীন অবৈধ হাসপাতাল ও ফার্মেসির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় জেলা প্রশাসন। নগরীর চৌহাট্টার সেন্ট্রাল হাসপাতাল ও আম্বরখানার
সুরমা ভ্যালি হাসপাতালে লাইসেন্স হালনাগাদ না করার দায়ে দুটি হাসপাতালকেই 5,000 টাকা করে জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠান দুটিকে লাইসেন্স নবায়নের জন্য 15 দিনের সময় বেঁধে দেওয়া হয়। এদিকে সুরমা ভ্যালি হাসপাতালে নিজস্ব ফার্মেসির ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট না থাকায় 20,000 টাকা জরিমানা করে জেলা প্রশাসন। এই সময় সিলেট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সহ অনেকে উপস্থিত ছিলেন। সেন্ট্রাল হসপিটাল এবং সুরমা ভ্যালি হসপিটালে অভিযান পরিচালনা করি। গিয়ে আমরা সেখানে দেখতে পাই যে তারা আসলে তাদের লাইসেন্সটা হালনাগাদ না করেই ব্যবসা পরিচালনা করতেছেন দীর্ঘদিন ধরে, যেটা আসলে আমাদের আইনত টোটালি অবৈধ একটা কাজ। তো এই কারণে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। রাজধানীর কামরাঙ্গীর চরের 3 নারীকে বেঁধে রেখে ডাকাতির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এ সময় গ্রেপ্তার ডাকাত সদস্যদের কাছে লুট করা 20 লাখ টাকার মধ্যে 2,20,000 টাকা উদ্ধার করা হয়। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব জানান লালবাগ জোনের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। তিনি বলেন, সিসিটিভি ফুটেজে এটি সাধারণ ডাকাতি মনে হলেও পুরো ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন খোদ ওই ভবনেরই আরেক ফ্ল্যাটের গৃহবধূ জিয়ামিন ওরফে জেসমিন। প্রতিবেশী হওয়ায় ভুক্তভোগীর ফ্ল্যাটে যাতায়াত ছিল জেসমিনের। বাসায় টাকা থাকার তথ্য পেলে পরিকল্পনা করেন ডাকাতির। পুলিশ বলছে, ডাকাতির পর সন্দেহ এড়াতে পুরো ঘটনায় ভুক্তভোগীদের সাথেই ছিলেন জেসমিন। সাক্ষীও হন মামলায়। চাঞ্চল্যকর এই ডাকাতির 4 জন গ্রেপ্তার হলেও ঘটনায় এখন পর্যন্ত 8 জনের জড়িত থাকার সূত্র পেয়েছে পুলিশ। যেদিন ডাকাতির ঘটনা সংঘটিত হবে, জিয়াসমিন নিজেই উক্ত ভবনের নিচতলায় এসে তাদেরকে রিসিভ করে এবং ওই বাসাটা দেখিয়ে দেয়। এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত জিয়াসমিন তাদের সাথে ছিল এবং এই মামলায় নিজেকে একজন সাক্ষী হিসাবে সে রেখেছে। এই ঘটনায় আমরা এই পর্যন্ত মোট 8 জনের জড়িত থাকার তথ্য প্রমাণ পেয়েছি। 4 জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পাশে খালপাড় এলাকার একটি 3তলা ভবনের নিচতলার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। উচ্ছ্বাস কর্মকার নামে এই শিক্ষার্থী ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে উচ্ছ্বাসের ঘরটি ভেতর থেকে বন্ধ থাকায় মঙ্গলবার রাতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজনের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে বদ্ধ দরজা ভেঙে ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন তারা। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানায় পুলিশ। চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের 24 ঘন্টার মধ্যে 7 বছর বয়সী শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গত 20 জুলাই স্কুল ছুটির পর পশ্চিম শরফভাটা এলাকা থেকে ওয়াসিফাকে কৌশলে সিএনজিতে তুলে অপহরণ করে দুর্বৃত্তরা। গ্রেফতার হওয়া প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফয়সাল সম্পর্কে জানা গেছে, তিনি ভুক্তভোগী শিশুর বাবার আপন মামাতো ভাই। পূর্ব পরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করে তার বাবার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন তিনি। পরে এ কাজে নিজের পরিচিত কয়েকজন সিএনজি চালককে যুক্ত করেন। অপহরণের সময় শিশুটিকে বলা হয় তার বাবা হাসপাতালে ভর্তি আছেন এবং তাকে বাবার কাছে নিয়ে যেতে পাঠানো হয়েছে। এই মিথ্যা তথ্য বিশ্বাস করে শিশুটি সিএনজিতে ওঠার পর তাকে নিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। ঘটনার পর ভুক্তভোগীর বাবা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অজ্ঞাতনামা 4 থেকে 5 জনকে আসামি করে মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 24 ঘন্টার মধ্যে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয় অপহরণ চক্রের 3 সদস্যকে এবং জব্দ করা হয় অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকশা। আমরা দ্রুত এই বিষয়টা নিয়ে একটু আমরা পুলিশ বিশেষ করে একেবারে রাত দিন পরিশ্রম করার কারণে এবং দ্রুত তাকে শনাক্ত করার কারণে এই ঘটনা থেকে আমরা কিন্তু এই যে বড় ধরনের একটা
পরিস্থিতি সংগঠন থেকে আমরা কিন্তু রেহাই পেয়েছি এবং বাচ্চাটাকে জীবিত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করেছি। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ 22 জুলাই থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। এবার অধিকাংশ ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে 2021 সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর থেকে করদাতাদের মধ্যে এর জনপ্রিয়তা বেড়েছে। 2025-26 করবর্ষে প্রায় 47 লাখ ব্যক্তি শ্রেণীর করদাতা ই-রিটার্ন সিস্টেমে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেন। সঠিক তথ্য দিয়ে রিটার্ন জমা দিলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদও সংগ্রহ করতে পারবেন করদাতারা। 2026-27 করবর্ষে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের 5% সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত প্রণোদনা পাবেন করদাতারা। তবে এই সময়ের পর রিটার্ন দাখিল করলে প্রণোদনা প্রযোজ্য হবে না। ডিসেম্বরের পর রিটার্ন দাখিলে অতিরিক্ত করও দিতে হতে পারে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের 2024-25 শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে নবীনদের মানসিকভাবে হেনস্থার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। অভিযোগ রয়েছে মঙ্গলবার বিকেলে সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের বাংলা ক্লিনিক এলাকার একটি মেসে ডেকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ, উচ্চ স্বরে কথা বলা এবং গালাগালের মাধ্যমে মানসিক চাপ সৃষ্টি করেন। এক পর্যায়ে মুশফিকুর রহমান তুহিন অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নবীন শিক্ষার্থীদের দাবি, শারীরিক নির্যাতন না হলেও মানসিক চাপের মুখে এ ঘটনা ঘটে। এদিকে অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর কামরুজ্জামান খান জানিয়েছেন, প্রাথমিকভাবে র্যাগিংয়ের ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টির তদন্তে জরুরি সভা ডাকা হয়েছে। তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গান, কবিতা, দ্রোহ, প্রেম আর সাম্যের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সরকার ঘোষিত নজরুল বর্ষের বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় নজরুল জয়ন্তী। জাতীয় কবির 127তম জন্মজয়ন্তী উপলক্ষে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজন করা হয় দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল প্রবন্ধ উপস্থাপন, নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা। সকালে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আল ফোরকান। অনুষ্ঠানে আলোচকরা বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা নজরুল তাঁর লেখনীর মাধ্যমে আজীবন তুলে ধরেছেন। নজরুলের জীবন ও সাহিত্য নিয়ে যত বেশি গবেষণা হবে, ততই তাঁর সৃষ্টি ও দর্শন সম্পর্কে নতুন নতুন দিক উন্মোচিত হবে বলে উল্লেখ করেন তারা। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। আমরা সবাই চলুন একবার ক্লাসে আবার ফিরে আসি। ছাত্রদের আমরা যে ক্লাসে নাই সে কথা বলছি না, যে অর্থে ক্লাসে থাকা সে অর্থেই যাতে আমরা ক্লাসে ফিরে আসি, যে অর্থে গবেষণায় ফিরে আসা সে অর্থেই যাতে গবেষণায় ফিরে আসি। ট্রান্সলেশনাল রিসার্চ উই ওয়ান্ট টু ডু। আমাদের ছাত্রছাত্রীদেরকে আপনারা ইনভলভ করুন। এই ছাত্রছাত্রীদের মধ্যে অসম্ভব রকম মেধা আছে। জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই দেশ পরিবর্তন হয়েছে, তাই জুলাই শহীদ এবং আহতদের কথা মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক। দুপুরে রাজধানীর মহাখালীতে জুলাই শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধন শেষে শফিকুল ইসলাম খান বলেন, বিএনপি ছাত্র সংগঠনের 460 নেতা ফ্যাসিবাদ বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আত্মহুতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে কথা কম বলে কাজ বেশি করার আহ্বান জানান তিনি। আশা করেন ছাত্রদল দেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকায় থাকবে। সন্ত্রাস চাঁদা মুক্ত সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান নগর প্রশাসক। যেই প্র্যাকটিস গুলো করেছি আমরা দীর্ঘ 17-18 বছরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, তার ফলশ্রুতিতে তো জুলাই আগস্টের সৃষ্টি হয়েছে। আমি চাই ছাত্রদল দেশ গড়ার কাজে থাকবে, ছাত্রদল প্রতিটি জায়গায়
বাংলাদেশের আনাচে কানাচে যেখানে আছে জনাব তারেক রহমানের যে ভিশন ক্লিন এবং গ্রিন সেই কাজগুলো বাস্তবায়ন করবে। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা ও রাহুল গান্ধীকে আটকের প্রতিবাদে পার্লামেন্টের সামনে কালো পোশাকে বিক্ষোভে নেমেছেন কংগ্রেস সহ বিরোধী নেতারা। অব্যাহত বিক্ষোভ ও চাপের মুখে পরীক্ষা ব্যবস্থায় সংস্কার ও তরুণদের আন্দোলনের বিষয়ে সংসদে আলোচনায় সম্মত হয় সরকার। তবে এটি সরকারের যথেষ্ট পদক্ষেপ নয় উল্লেখ করে লোকসভা অধিবেশনে প্রতিবাদ জানায় বিরোধী নেতারা। এমন অবস্থায় স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 5টি দাবি কেন্দ্রের কাছে পেশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিজেপির অভিযোগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রশ্ন ফাঁসের ঘটনাকে ঘোরতর পাপ উল্লেখ করে মোদি বলেন, শিক্ষার্থীদের ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে কংগ্রেস। এমন অবস্থায় ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে ফের আলোচনায় বসতে যাচ্ছে সরকার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন, ইরান মারাত্মক অর্থনৈতিক ও সামরিক সংকটের মধ্যে রয়েছে। ফিলিপিন্সে চলমান আসিয়ান সম্মেলনের সাইড লাইন বৈঠকে তিনি তেহরানের পরিস্থিতি নিয়ে নিজের মত তুলে ধরেন। ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান রুবিও। তার দাবি, ইরান বর্তমানে লাগামহীন মূল্যস্ফীতি এবং খাদ্যদ্রব্যের উচ্চ মূল্যের মতো তীব্র অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। এছাড়া ইরানের সামরিক অবকাঠামো ও নৌবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন। রুবিওর মতে, দেশটি জনগণের কল্যাণে কাজ না করে কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রক্সি গোষ্ঠী ও ক্ষেপণাস্ত্রের পেছনে বিপুল অর্থ নষ্ট করেছে। এরপর যুদ্ধে চীনের ভূমিকা নিয়েও রুবিও মন্তব্য করেন। তার মতে, অনুঘটক চরিত্র হিসেবে চীন মধ্যপ্রাচ্যের সংঘাতের গতিপথ পরিবর্তন করতে পারেনি, তবে কিছু বিষয়ে বেইজিং ইরানকে সহযোগিতা করছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের ব্যয় এ পর্যন্ত দাঁড়িয়েছে $3,750 কোটি। এমনকি তা মে মাসে প্রকাশিত হিসেবের চেয়ে প্রায় $800 কোটি বেশি বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এরই মধ্যেই টানা 11 দিনের মতো ইরানের ওপর হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে এ আক্রমণ শুরু করে তারা। এদিন উত্তর পশ্চিম ইরানের তাবরিজের কাছে একটি সামরিক স্থাপনায় বোমা হামলা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের বেহবাহান, ওমিদিয়েহ ও হরমুজগান প্রদেশের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পাওয়া গেছে। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা পিক্যাক্স মাউন্টেনে খুব শিগগিরই হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা হলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে ইরান। ইউক্রেনের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার ওলেক্সান্দর সিরিস্কিকে বরখাস্ত করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এরপর সশস্ত্র বাহিনীর নতুন কমান্ডার ইন চিফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতিকে। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে বরখাস্তের জেরে দেশ জুড়ে তীব্র গণবিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও সাবেক সেনাপ্রধানের মধ্যে তীব্র মতবিরোধের কারণেই ফেদোরভকে বরখাস্ত করা হয় বলে গুঞ্জন রয়েছে। শেষ পর্যন্ত নানামুখী চাপের মুখে সেনাপ্রধানকেও সরিয়ে দিলেন জেলেনস্কি। যুদ্ধে অভিজ্ঞ 43 বছর বয়সী জেনারেল মিখাইলো দ্রাপাতির নিয়োগকে সেনাবাহিনীতে নতুন ধারার উদ্ভাবনী মনোভাবের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। তিনি সামরিক বাহিনীর আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সংস্কারের পক্ষে। নতুন সেনাপ্রধান ও ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভহেনি খমারাকে শিগগিরই একটি নতুন প্রতিরক্ষা কৌশল প্রণয়ন করার নির্দেশ দিয়েছেন জেলেনস্কি। এবারে খেলার খবর। নতুন করে স্পোর্টস 2025-26 জাতীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগেই জয় পেয়েছে খুলনা ও রংপুর অঞ্চল। বুধবার আর্মি স্টেডিয়ামে বালক বিভাগের প্রথম ম্যাচে নির্ধারিত সময়ে 2-2 সমতার পর ট্রাইব্রেকারে ঢাকাকে 4-2 গোলে হারায় খুলনা। দিনের অন্য ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর
ট্রাইবেকারে চট্টগ্রামকে ৩-১ গোলে পরাজিত করে রংপুর। বালিকা বিভাগেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখে খুলনা। সিথি বিশ্বাসের একমাত্র গোলে ঢাকা অঞ্চলকে ১-০ ব্যবধানে হারায় তারা। অপর ম্যাচে মার্জিয়া ও সুমাইয়ার গোলে চট্টগ্রামকে ২-০ ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় রংপুর অঞ্চল। দুই বিভাগে খুলনা ও রংপুরের দারুণ পারফরমেন্সে জমে উঠেছে নতুন কুড়িয়ে স্পোর্টসের ফুটবল প্রতিযোগিতা। অনুশীলন ম্যাচের অভাব ও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে না পারায় জিম্বাবুয়ের সফরে আশানুরূপ ফলাফল করতে পারেনি বাংলাদেশ। বুধবার দেশে ফিরে এমনটাই জানিয়েছে টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তবে এই সফরের অভিজ্ঞতা আসন্ন অস্ট্রেলিয়া সফরে কাজে লাগবে বলেই বিশ্বাস তার। জিম্বাবুয়ের সফরে ভরাডুবির পর দেশে ফিরেছেন ক্রিকেটাররা। অপেক্ষাকৃত দুর্বল দলটির বিপক্ষে টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জা পেয়েছেন শান্তরা। সেখানেই শেষ নয়, ওয়ানডে সিরিজটাও খোয়াতে হয়েছে স্বাগতিকদের কাছে। পূর্ণাঙ্গ সফরে একমাত্র সান্ত্বনা টি-20 সিরিজে পাওয়া কষ্টার্জিত জয়। ঢাকায় নেমে কন্ডিশনের অজুহাত দাঁড় করালো টিম ম্যানেজমেন্ট। সঙ্গে পর্যাপ্ত অনুশীলনের অভাবকেও দায়ী করলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। আগে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হতো, একটা 3-ডে ম্যাচ বা একটা 1-ডে ম্যাচ যদি হতো তাহলে অ্যাডজাস্টমেন্ট করাটা সহজ হতো। তো ওই অপশনটা এখন নাই। এখন আপনাকে খুব যেই খেলতে হয়, কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য যে এক্সট্রা একটা সময়। যদিও আমাদের টেস্ট টিমটা আগে গিয়েছেন, 1-ডে টিমের প্লেয়াররাও আগে গিয়েছিলেন, কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা ওইটা কিন্তু ছিল না। ইংল্যান্ড জাতীয় দলের টেস্ট কোচ নিয়োগে চলছে ব্যাপক দৌড়ঝাঁপ। 19 আগস্ট পাকিস্তান সিরিজ শুরুর আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় ইসিবি। দিন দুয়েক আগেও এই পদের জন্য সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার জাস্টিন ল্যাঙ্গার। যদিও প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে সাবেক অজি ওপেনারকে নিয়ে কোনো পরিকল্পনা নেই ইংল্যান্ড ক্রিকেটের কর্তা ব্যক্তিদের। তার বদলে এই মুহূর্তে সবচেয়ে বেশি এগিয়ে আছেন সাবেক দুই ক্রিকেটার জনাথন ট্রট এবং রিচার্ড ডসন। আর দুজনের কাউকে পুরোপুরি পাওয়া না গেলে অন্তর্বর্তী দায়িত্বে আসতে পারেন মার্কাস ট্রেসকোথিক। চলতি সপ্তাহ থেকেই আগ্রহী কোচদের সঙ্গে আলোচনায় বসতে পারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।